আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুধু পাঠ্য বই না পড়িয়ে শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ দিন, শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন। দেশের স্বার্থ রক্ষা করেই ভারতকে রেল ট্রানজিট দেবে বাংলাদেশ। জনস্বার্থ বিরোধী চুক্তি করে সরকার দেশটির কাছে জিম্মি, অভিযোগ বিএনপির। অভিযানের আগেই ঢাকার খামার থেকে সব গবাদি পশু সরিয়ে নিল সাদিক এগ্রো। মোহাম্মদপুর খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ। এবং দেশে রাসেলস ভাইপার সাপের বিষের পর্যাপ্ত প্রতিষেধক আছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে যাবার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। চন্দ্রাভিযানের মতো প্রযুক্তি জ্ঞান অর্জন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করে তিনি বলেন, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে আগামী প্রজন্ম দেশকে এগিয়ে নেবে। শিশুদের শুধু স্কুলের বই না পড়িয়ে তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। স্মার্ট শ্রেণী কার্যক্রম পরিচালনায় সরকারি প্রাথমিক। দেশে শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এতে স্কুলের শিক্ষার্থী ঝরে পড়ার হার কমার পাশাপাশি বাড়ছে সাক্ষরতার হারও। শিক্ষা অর্জনে সবাইকে আগ্রহী করতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় জেলা প্রশাসক, উপজেলা শিক্ষা অফিসার ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে শিশুদের সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি শিক্ষাকে যুগোপযোগী করতে সরকার কারিকুলামেও পরিবর্তন এনেছে বলেও জানান তিনি। শুধু বই পড়ে না, সচক্ষে দেখে শিক্ষা নেওয়া। এই ছোট্টবেলার থেকে যত বেশি তারা শিখতে পারে ততই ভালো। আর ছোটরা পারে, আমরা বুড়োরা যতটা পারি না তারা একটু বেশিই পারে, তাদের খুব বেশি শিখতে হয় না, এটাও বাস্তব কথা। এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলার থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। এ সময় বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব দেন সরকার প্রধান। যে আজকের শিশু আগামী দিনের নাগরিক, যারা একদিন এদেশের কর্ণধার হবে। এই শিশুদের মধ্য দিয়ে তো একদিন কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় সরকারি চাকরি করবে, বৈজ্ঞানিক হবে, এমনকি একসময় তো আমাদের চাঁদেও যেতে হবে, চাঁদও জয় করতে হবে। আর সেই বিজ্ঞান সম্পন্ন জ্ঞান, সেই জ্ঞানটা আমাদের শিশুরা যাতে এখন থেকে পায় তার জন্য ব্যবস্থা করতে হবে। প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। পদ্মা সেতু নির্মাণে ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থ বিভাগের কাছে দুই কিস্তির ৩১৪,৬৪,৮৬,৯৬৩ টাকা পরিশোধের চালান হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সেতু ও অর্থ বিভাগ সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২,৬০০ কোটি টাকা। নির্মাণ ব্যয়ের পুরো অর্থ ঋণ হিসেবে সেতু কর্তৃপক্ষকে দিয়েছে অর্থ বিভাগ। সেতু উদ্বোধনের পর থেকে চলতি মাস পর্যন্ত ১৫% ভ্যাট সহ পরিশোধ হয়েছে ২২,২৩,০০,০০০ টাকা। এছাড়াও পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গতকাল পর্যন্ত টোল আদায় হয়েছে ১৬,৫৩,৭১,৬৫,৫৫০ টাকা।
দেশের স্বার্থ রক্ষা করেই ভারতকে বাংলাদেশের ওপর দিয়ে ট্রেন চলাচল করতে দেওয়া হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, ভারতের ওপর দিয়েও নেপাল ও ভুটানে যাবে বাংলাদেশের ট্রেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্যের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের উপর দিয়ে ভারতের মালবাহী ট্রেন চলাচলে চুক্তি করতে যাচ্ছে সরকার, যার পরীক্ষামূলক চলাচল শুরু হবে আগামী মাসে। এ সিদ্ধান্তে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা। দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিও মনে করছেন অনেকেই। ভারতকে রেল ট্রানজিট দিয়ে বাংলাদেশের কী লাভ হবে সে প্রশ্নও তুলেছেন কেউ কেউ। তবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশের ক্ষতি হবে এমন কোনো কাজ করবে না সরকার। বাংলাদেশও ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের সাথে ট্রেন যোগাযোগ চালু করবে। একটা সমঝোতা স্মারক হয়েছে, এই ব্যাপারে কোনো চুক্তি এখনো হয়নি এবং আমরা রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে আমরা ভাবছি যে বাংলাদেশ থেকে ট্রেন ভারতে শুধু যাবে না, বাংলাদেশ থেকে ট্রেন নেপালও যাবে, বাংলাদেশ থেকে ট্রেন ভুটানে যাবে। ভারত থেকে ট্রেন বেশ কয়েক বছর ধরে কলকাতা থেকে ঢাকায় আসে এবং সবাই খুশি। এ নিয়ে কোনো অভিযোগ এখনো পর্যন্ত কোনোদিন কেউ উপস্থাপন করেনি। সুতরাং আমরা যদি এটাকে ফার্দার এক্সপান্ড করি, সেটিও আমি মনে করি সবার জন্যই সেটি উপকারে আসবে, উভয় দেশে লাভবান হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুক্তরাজ্যের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনা কঠিন, তবে হাল ছাড়ছে না সরকার। ব্রিটিশ সরকারের সাথে ইতিমধ্যেই আলাপ আলোচনা হয়েছে, তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নাই, সেটি একটি প্রতিবন্ধকতা। কিন্তু বন্দি বিনিময় চুক্তি ছাড়াও দুই দেশ সম্মত হলে আসামিকে যে দেশে তার দণ্ড হয়েছে সেখানে ফেরত পাঠানো সম্ভব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। সরকারের হাতে কেন হবে? মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কাজ করছে। জনস্বার্থ বিরোধী চুক্তি করে সরকার দেশকে ভারতের কাছে জিম্মি করেছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধনে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করাতে খালেদা জিয়া আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়ে কারারুদ্ধ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে দলের সহযোগী সংগঠন নারী ও শিশু অধিকার ফোরাম। এতে বিএনপি নেতারা দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বাধাগ্রস্ত করতেই সরকার আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করে খালেদা জিয়াকে আটকে রেখেছে। এ সময় বেনজির মতিউরের মতো দুর্নীতিবাজরা আওয়ামী লীগের প্রোডাক্ট বলে দাবি করেন নেতারা। এগুলি তো সবই প্রধানমন্ত্রীর প্রোডাক্ট। যত ঘুষখোর দুর্নীতিবাদ আছে, মুদ্রা পাচারকারী আছে, তাদের আড়তদারগুলো আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আড়তদারকে সরাতে হবে। মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া। এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার ব্যাপার। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, খালেদা জিয়াকে রাজনীতির মাঠ থেকে সরানোই ক্ষমতাসীনদের মূল লক্ষ্য। সরকার ক্ষমতাকে আঁকড়ে ধরতে ভারতের সাথে দেশবিরোধী চুক্তি করেছে, অথচ সীমান্তে হত্যার বিষয়ে কোনো কথা বলেনি বলেও দাবি করেন ফখরুল। তিস্তার পানি বন্টনের সমস্যা হইল না, অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা হইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরি ভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে। দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না, মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। গণতন্ত্রকে সুসংহত করতে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
দেশের রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, নতুন ঋণ ও বিনিয়োগে অর্থের যোগান বাড়ছে। পরিকল্পনা কমিশনে ৮১,৪৯,০০,০০০ ব্যয়ে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে রেল ও সড়ক সেতু নির্মাণে বাংলাদেশ ও কোরিয়ার এক্সিম ব্যাংকের সাথে ঋণ চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা জানান অর্থমন্ত্রী। এর আগে সামাজিক অবকাঠামো উন্নয়ন ছাড়াও দক্ষতা, স্বাস্থ্য সুরক্ষা ও কৃষি বাণিজ্যিকীকরণ লজিস্টিক খাতে বিনিয়োগে কোরিয়াকে আহ্বান জানান নীতি নির্ধারকরা। অনুষ্ঠানে কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, ঋণ চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে। চুক্তিপত্রে সই করেন অর্থনীতি সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও কোরিয়ান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ইউ হি সিং। রিপাবলিক অফ কোরিয়া যেভাবে এগিয়ে এসছে এই 5 বছরের তারা অনেক প্রজেক্টে সাহায্য করবে। রিজার্ভ নিয়ে চিন্তা করছেন কেন? আর চিন্তা আছে? ওই তো আবার ঘুরে ফিরে একই কথা। ছাগলকাণ্ডে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। চাঁদ উদ্যানে ফার্মের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অবৈধ অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে অভিযানের খবর আগেভাগে ফাঁস হওয়ায় ফার্মে থাকা সব গবাদি পশু সরিয়ে ফেলে প্রতিষ্ঠানটি। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রামচন্দ্রপুর খাল উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। বহুল আলোচিত সাদেক অ্যাগ্রোর ফার্মে দুপুর 12:30টার দিকে অভিযান শুরু করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। খামারের পশ্চিম অংশে অফিস ভাঙার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। তবে অভিযান শুরুর আগেই সাদিক অ্যাগ্রোর পশ্চিম পাশে খালের উপরে গড়ে ওঠা বস্তি নিজ উদ্যোগে ভেঙে ফেলার কাজ শুরু করেন বাসিন্দারা। পুরো রামচন্দ্রপুর খাল ভরাট করে এই বস্তি নির্মাণ করা হয়েছিল। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় কাউন্সিলর। তিনি বস্তিবাসীকে দ্রুত সময়ের মধ্যে মালামাল সরানোর নির্দেশ দেন। আমরা এবার পার্মানেন্টলি উচ্ছেদ শুরু করছি এবং আপনারা যে উদ্দেশ্যে আজকে এখানে আসছেন এই উদ্দেশ্য ছাড়াও আমরা এই সপ্তাহের মধ্যে এই জায়গাটা উচ্ছেদের আমরা ব্যবস্থা নিয়েছিলাম, অ্যাপ্রুভ হয়ে গেছে। অর্থ সম্পদ থাকতো তাই তো ভাড়া দিয়ে থাকতাম, তাই তো আর টাকা পয়সা খরচ করে ঘর উড়ায় থাকতাম না। এখন ভাঙ্গা দেওয়ান আর কি করুম, এখন কয়দিন রাস্তায় থাকুম, এরপর ঘর বিছিয়ে পাইলে ঘর লয়ে এলুম। এদিকে সকাল 11টার দিকে অভিযান শুরুর কথা থাকলেও সিটি কর্পোরেশনের লোকজন ঘটনাস্থলে আসেন দুপুর 12টায়। তার আগেই বস্তির অধিকাংশ স্থাপনা সরিয়ে নেওয়া হয়। এরপর খালের সীমানা অনুযায়ী সাদেক অ্যাগ্রোর একাংশ ভাঙার কাজ শুরু করে সিটি কর্পোরেশন। অভিযান শুরু হওয়ার সাথে সাথেই সাদেক অ্যাগ্রোতে থাকা গবাদি পশু দ্রুত সরিয়ে ফেলেন লোকজন। তবে এ ব্যাপারে সাদেক অ্যাগ্রোর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ সময় মালিক পক্ষের কোনো লোকজন উপস্থিত ছিলেন না। এদিকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রামচন্দ্রপুর খাল আগেও উচ্ছেদ করা হয়েছে। তারই অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। ধারাবাহিকভাবে খালের ভেতরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ট্রাক স্ট্যান্ড সরিয়েছি আমরা, বসিলা গার্ডেন সিটিতে করেছি, কন্টিনিউ করছে। আমি দেখছি কাগজ দেখে আজ জাস্ট আসলাম, তো কাগজগুলি দেখে আমরা জানাবো। মূলত 15 লাখ টাকার ছাগল এবং 1 কোটি টাকার গরুর জন্য কুরবানির ঈদে আলোচনায় আসে সাদেক অ্যাগ্রো। মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের রামচন্দ্রপুর খাল কাগজে কলমে থাকলেও এখন অস্তিত্ব সংকটে, কারণ বাস্তবে দখল এবং ভরাট হয়ে গেছে। এই খালে নেই কোনো প্রবাহ। যদিও সিটি কর্পোরেশন দেরিতে হলেও এই খাল আবারও উদ্ধারের উদ্যোগ নিয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এটিএন বাংলার সংবাদ প্রচারের পর অবশেষে জনসম্মুখে এলেন ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর সদস্য ডক্টর মতিউর রহমানের স্ত্রী, রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাক্কি। আত্মগোপন থেকে বেরিয়ে এলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। তার দীর্ঘ অনুপস্থিতিতে বিড়ম্বনায় রায়পুরা উপজেলার সেবা প্রত্যাশীরা। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। অবশেষে 14 দিন পর জনসম্মুখে আসলেন ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। তার অফিস না করার বিষয়ে এটিএন বাংলার সংবাদ প্রচারের পর সকাল 11টায় তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে আসেন। অংশ নেন আসন্ন এইচএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায়। এর আগে 13 জুন সবশেষ অফিস করেন এই উপজেলা চেয়ারম্যান।
ছাগল কাণ্ডের বিতর্ক এড়াতেই তিনি আত্মগোপনে ছিলেন বলে মনে করেন এলাকাবাসী। এইটা আগে থেকে নিয়ে এই পর্যন্ত এখনো ওনারা আসতেছেন না। এমনি যদি ইচ্ছাকৃতভাবে উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে তার পদের বা তার কর্মকাণ্ডের অবহেলা। আওতায় যতটুকু সেবা প্রদান করা দরকার ততটুকু আমরা করতে পারি, আর যেটা চেয়ারম্যান স্যারের দরকার এটা তো আমরা পারবো না। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, চেয়ারম্যান হওয়ার পর থেকেই লাকির অফিস কামরায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। জনগণ তো কখনোই ওনার কাছে যেতে পারেননি, আগেও যেতে পারেননি। অর্থাৎ জনগণ যখনই এসেছে আমার এখানে এসেছে। ছাগল ঘটনা এটা রায়পুরার জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। ছাগল ঘটনা কোথেকে এলো, কে আসে, তার সারে নজরুল কে, উৎপত্তি কোথেকে কেউ চিন্তা না থাকে, হঠাৎ করে আসলো। দুপুরে মিটিং শেষেও সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি লাকি। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ লাকি। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগল কাণ্ডের পর তার সম্পদের বিবরণ শুনে বিস্ময় জানান তার নিজ দলের নেতারাই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশে রাসেলস ভাইপারের পর্যাপ্ত অ্যান্টিভেনম বা প্রতিষেধক আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। রাজধানীতে এ নিয়ে সেমিনারে তিনি জানান, এই সাপ কামড়ালে ওঝা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে। তবে রোগীকে অ্যান্টিভেনম দেওয়ার ক্ষেত্রে কোন প্রজাতির সাপ কামড় দিয়েছে তা সতর্কতার সাথে দেখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আদ্দিন সজীবের রিপোর্ট। ফেসবুক, ইউটিউব কিংবা গণমাধ্যমে রাসেলস ভাইপার এখন টপ অব দ্য কান্ট্রি। পথে ঘাটে মাঠে সবখানেই আতঙ্কিত মানুষ। তা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকদের এই আলোচনা। রাসেল ভাইপার রোগ কামড়ালো মানে মরে গেল, দ্যাট ইজ কমপ্লিটলি রং। এর চিকিৎসা আছে এবং আছে। 61% কেসগুলো বাংলাদেশে ওঝা, কোনো গুণিন বিভিন্ন ধরনের পদ্ধতি করে মানুষকে দেরি করছেন এবং মৃত্যু মুখে তাদেরকে পরিচালিত করছেন। এটা হচ্ছে চরম অপচিকিৎসা। 100 মিনিটের মধ্যে যদি আইভি দেওয়া যায় অ্যান্টিস্নেক ভেনম, তাহলে এই রোগীর মরার চান্স খুবই কম। বাংলাদেশে 80 প্রজাতির সাপের মধ্যে 12 প্রজাতির বিষধর রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, পর্যাপ্ত চিকিৎসা সেবা থাকার পরেও সাপের কামড়ে মানুষ মৃত্যুর বড় কারণ কুসংস্কার আর রোগীকে দ্রুত হাসপাতালে না আনা। 12 প্রজাতির সাপের মধ্যে যারা বাইট করে তাদের 70% হচ্ছে ড্রাই বাইট, তার মানে তারা বিষ ঢালে না। 99% বাইট যেগুলি হয় নন পয়জনাস। এখন এই নন পয়জনাস কামড় খাইলেই যদি এই ভেনম তাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু অ্যানাফাইল্যাক্সিস হবে এবং রিঅ্যাকশন হবে। বাইটের স্থানে যে চেঞ্জগুলো হয়, ফুলে যাওয়া, ব্লিস্টার হওয়া এবং অন্যান্য যে সামগ্রিক লক্ষণ হয়, সেগুলোর ব্যাপারে আমাদের ডক্টরদের সচেতন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন জানান, রাসেলস ভাইপার নিয়ে ভয়ের কিছু নেই। দেশে অ্যান্টিভেনমের কোনো সংকট নাই। অ্যান্টিভেনম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আপনার ব্যবস্থা করব। সবাই মিলে সচেতন হয়ে এই আমাদের এই যে বর্তমান যে ক্রাইসিসটা, সেখান থেকে আমরা আশা করি উত্তীর্ণ হতে পারবো। বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে ঠিক, তবে মানুষ দেখলেই তেড়ে আসে কামড়ায়, এমন তথ্য পুরোপুরি ভুল বলেও জানান বিশেষজ্ঞরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ডায়াবেটিক পরীক্ষার নকল স্ট্রিপের বাজারজাত বন্ধে এবার অভিযানে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমদানিকারক সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বৈঠকে একথা জানান অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিভিন্ন সংস্থার গাফিলতির কারণে নকল চিকিৎসা সরঞ্জাম বাজারে ছাড়ার সাহস পাচ্ছে অসাধু ব্যক্তিরা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। অবৈধভাবে বিদেশি নামিদামি কোম্পানির মোড়কে দেশের বাজারে ডায়াবেটিক মাপার স্ট্রিপ তৈরি করছে একটি প্রতিষ্ঠান। আবার সেই মোড়ক প্রিন্ট করা হয় রাজধানীতেই। ভেতরের স্ট্রিপগুলো দেশেই বানানো হচ্ছে কিনা তা জানে না কেউ। এমনই এক ভয়াবহ প্রতারণার প্রমাণ মিলেছে ফার্মা সলিউশন নামে দেশীয় একটি কোম্পানির বিরুদ্ধে। নকল ডায়াবেটিক স্ট্রিপ বাজারজাত ঠেকাতে আমদানিকারক সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সংস্থার মহাপরিচালক AHM শফিকুজ্জামান জানান, অবৈধভাবে এসব স্ট্রিপ বাজারজাত বন্ধে শিগগিরই অভিযানে নামবেন তারা। আমাদের যতগুলো ফার্মেসি আছে, বিশেষ করে আমাদের এখানে অনেকগুলো কর্পোরেট ফার্মেসি আছে
এবং এই প্রোডাক্টগুলো কিন্তু তাদের ওখানে বেশি বিক্রি হয়। প্রোডাক্টটা অথেন্টিক কিনা এটা নিশ্চিত হয়ে বিক্রি করতে হবে, নাহলে আমরা যদি যেখানে পাবো আমরা সেই ফার্মেসির বিরুদ্ধেও কিন্তু আমরা ব্যবস্থা নেব। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন দেশে নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা সম্ভব নয় বলেই নকল পণ্য ছড়াচ্ছে অসাধু কিছু ব্যক্তি। এজন্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে কঠোর হওয়ার পরামর্শ দেন তারা। কেন ধরেন আমরা নিয়ম মেনে বিজনেস করতে পারতেছি না, এটা যখন আপনি এই জায়গাটা যদি সলিউশন করতে পারেন তাহলে দেখবেন যে নকল অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ হয়ে যাবে। সভায় অধিদপ্তরের পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুইয়া উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। SMS এর মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণের অভিযোগে পাইকারি এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোরে রাজধানী তেজগাঁওয়ের ডিমের আড়তে আকস্মিক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ডিমের দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। কোরবানি ঈদের পর হঠাৎ করেই বেড়েছে ডিমের দাম। একটি ডিম কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 15 থেকে 16 টাকা, ডজন হিসেবে তা বিক্রি হচ্ছে 180 টাকায়। গরিবের আমিষ খ্যাত ডিমের বাজারের যখন এমন উত্তাপ, তখন হঠাৎ রাজধানী তেজগাঁওয়ের ডিমের আড়তে বিশেষ এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, অসাধু ডিম ব্যবসায়ীদের যোগ সাজসে একটি চক্র ইচ্ছে মতো বাড়াচ্ছে ডিমের দাম। SMS এর মাধ্যমে ইনারা বাজারটা নিয়ন্ত্রণ করছে, অথচ কম্পিটিশন আইন 2012-তে স্পষ্ট বলা হয়েছে যে বাজারটা হবে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট থাকতে হবে, কম্পিটিশন থাকতে হবে, কিন্তু সেই কম্পিটিশন এখানে নেই। এদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেমন গতকালে আমাদের একটা টিম এসেছিল এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আজকে ভোরে আমরা আবার এসেছি। যদিও এসব অভিযোগ মানতে নারাজ ডিম ব্যবসায়ী অভিযুক্ত আমানতুল্লাহ এন্টারপ্রাইজ 50,000 টাকা জরিমানায় ক্ষোভও জানান এই ব্যবসায়ী। নীতিমালা মতো আমরা চলবো, যদি নিয়মের বাইরে আমরা যাই তখন আমাদের জেল করেন, ফাঁসি করেন, জরিমানার আপত্তি নেই। কোনো নীতিমালা ছাড়াই করি আয়া এই অন্যায় দেখায় জরিমানা করে দেবেন, এটা সরাসরি অন্যায়, এটা বিচার আলাদা। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টের পেয়ে রাজধানীতে অনেক পাইকারি ডিমের দোকান বন্ধ হয়ে যায়। তবে যারা এই ডিমের দাম বাড়ানো কারসাজির সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সংস্থাটি। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। জাতিকে অন্ধকারে রেখে স্বার্থবিরোধী কোনো চুক্তি দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানী কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে থানা প্রতিনিধি সম্মেলনে তিনি কথা জানান। এ সময় চরমোনাই পীর অভিযোগ করেন, সরকারি আমলা, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী দুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়েছে, যা এখন দৃশ্যমান। এ সময় দেশবিরোধী সব কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজকে যে চুক্তিগুলো হলো, প্রধানমন্ত্রী কি নিজে স্বয়ং বলতে পারবে যে দেশের কোন স্বার্থ একটা চুক্তির ভিতরেও রাখা হয়েছে? যদি আজকে আমরা অবস্থান তৈরি করতে পারি, এর শক্তি যত বাতিল হোক, ভারতের শক্তি হোক, আমেরিকার শক্তি হোক, যত টাকার শক্তি হোক, সব বাংলার জমিনের মধ্যে, তাম দুনিয়ার মধ্যে, মাটির নিচে আমরা পুঁততে পারবো ইনশাআল্লাহ। বিশ্বমানের প্রশিক্ষণ পাওয়ায় বিভিন্ন দেশের অফিসার ক্যাডেটরাও বাংলাদেশে প্রশিক্ষণ নিতে আসেন বলে মনে করেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোর বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি কথা বলেন। গ্রীষ্মকালীন কুচকাওয়াজের মাধ্যমে 13 জন মহিলা অফিসার ক্যাডেট সহ 59 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। যশোর থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। রণবাদ্যের তালে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে একদল নির্ভীক স্বপ্নবাজ। দক্ষ কমান্ডারের নির্দেশনায় চৌকস অফিসার ক্যাডেটদের পদচারণায় মুখরিত যশোর বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ড। 84তম বাফা কোর্সের প্রশিক্ষণ শেষে গ্রীষ্মকালীন কুচকাওয়াজের মাধ্যমে 13 জন নারী অফিসার ক্যাডেট সহ মোট 59 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। এতে অফিসার ক্যাডেট সাবিত হাসান রাফি সর্বোচ্চ কৃতিত্বের জন্য সম্মানসূচক তরবারি লাভ করেন। গ্রীষ্মকালীন সেমিস্টারে বীরুত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন চ্যাম্পিয়ন হয়ে লাভ করেন একাডেমি পতাকা। মূলত সোর্ড অফ অনার আমাদের সকলের জন্য একটি গৌরবের প্রতীক এবং সম্মানের প্রতীক। এই
সোর্ড অফ অনার এটি অর্জন করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করে অফিসারদের ফ্লাইং ব্যাচ পরিয়ে দেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সদ্য কমিশন পাওয়া অফিসারদের আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ কর্ণধার হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। সম্প্রতি বিমান বাহিনীর সদস্যগণ প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতেই নিজেরাই প্রশিক্ষণ বিমান তৈরি করতে সক্ষম হয়েছে। বিমান বাহিনী একাডেমি থেকে যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছো তার যথাযথ অনুশীলন ও বাস্তব প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন বিমানের ফ্লাইপাস্ট ও আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে করেন একদল চৌকস বৈমানিক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, যশোর। এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণকারীদের কেন্দ্রে আসতে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হবার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান জানান, সড়কে যানজট বেশি থাকায় কেন্দ্রে অন্তত 30 মিনিট আগে আসা যায় এমন প্রস্তুতি পরীক্ষার্থী এবং অভিভাবকদের রাখতে হবে। মহানগরীতে মোট 80টি কেন্দ্রে পরীক্ষা শুরু ও শেষের সময় অগ্রাধিকার ভিত্তিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি। এছাড়া ট্রাফিক পুলিশের প্রতিটি বিভাগে পরীক্ষার্থীদের সহযোগিতায় 3 থেকে 4টি কুইক রেসপন্স টিম কাজ করবে বলে জানান এই কর্মকর্তা। 30 জুন থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। বাসা হতে এমনভাবে বের হতে হবে যেন পরীক্ষা শুরুর ন্যূনতম 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়। যে সকল সড়ক পারাপারে রেল ক্রসিং আছে তা বিবেচনা করে বাসা হতে সময় নিয়ে রওনা দেওয়াটা বিশেষভাবে জরুরি। বাসার বা পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে যদি কোনো মেরামত বা সংস্কারের কাজ চলে তবে তা বিবেচনায় নিয়ে সময় মতো রওনা দিতে হবে। চলতি বছর বাংলাদেশ থেকে 1000 মোটরসাইকেল চালক ও 300 ট্যাক্সি ড্রাইভার নেবে সংযুক্ত আরব আমিরাত। ঢাকা সফরে আসা দুবাই ট্যাক্সি কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও দুবাই ট্যাক্সি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। 2025 সাল পর্যন্ত এ খাতে অন্তত 2000 দক্ষ চালক দেশটিতে যাবার সুযোগ পাবে বলেও জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নিবে, মোটরসাইকেলিস্ট নিবে, আরও প্রফেশনাল আরও বিভিন্ন সেক্টরে আমরা মানুষ পাঠানোর ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ উইল ওয়ার্ক টুগেদার। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশে টেকসই ডেইরি ভ্যালু চেইন মডেলের প্রায় 25.4 কোটি টাকা অর্থায়ন করছে ডেনমার্ক। সলিডারিডাদ নেটওয়ার্ক এশিয়ার পরিচালনায় প্রকল্পটির প্রধান বাণিজ্যিক সহযোগী হিসেবে রয়েছে প্রাণ ডেইরি। এতে সহযোগিতাপূর্ণ দায়িত্বে আছে আরলা ফুডস বাংলাদেশ, IDRN বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেগিস ইনোভেশন ও ডেনমার্ক এগ্রিকালচার অ্যান্ড ফুড কাউন্সিল। এ সময় প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে টেকসই ও কার্যকরী দুগ্ধ ব্যবস্থা তৈরি করতে খামারিদের সাথে নিবিড়ভাবে কাজ করছে প্রাণ ডেইরি। ঢাকায় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক এবং বাংলাদেশের ডেনমার্ক দূতাবাসের হেড অফ ট্রেড অ্যান্ড ডানিডা বিজনেস আলী মুশতাক বাট, আরলা ফুডসের হেড অফ ইন্টারন্যাশনাল সাস্টেইনেবিলিটি আইরিন কুইস্ট মর্টেনসেন, সলিডারিডাদ নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান সহ প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। টি-20 বিশ্বকাপের খবর। হলো না আরও একটি আফগান রূপকথার জন্ম। সেমিফাইনালেই থেমে যেতে হলো রশিদ খানদের। আফগানিস্তানকে 9 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের উইকেট হারিয়ে 60 রান তুলে 67 বল হাতে রেখে জয় পায় প্রোটিয়ারা। এর আগে মাত্র 56 রানে গুটিয়ে গিয়ে চমক দেখিয়ে শেষ 4-এর টিকিট পাওয়া আফগানরা হতাশ করে দর্শক সমর্থকদের। পরাগ আরমানের রিপোর্ট। 1998 সালে ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এবারই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল উঠল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ও টি-20 মিলিয়ে 8 বারের চেষ্টায় বিশ্বকাপের ফাইনাল উঠতে সফল হলো প্রোটিয়ারা।
মাত্র 57 রানের টার্গেটে নেমে দলের 5 রানেই কুইন্টন ডিকককে হারায় দক্ষিণ আফ্রিকা। তাকে প্যাভিলিয়নে ফিরে টি-20 বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে হাসারাঙ্গাকে ছাড়িয়ে যান ফজল হক ফারুকী। সেমিফাইনাল আফগানদের সাফল্য এটুকুই। এরপর অধিনায়ক এইডেন মার্করাম ও হেন্ড্রিক্স দেখে শুনে খেলে দলকে নিয়ে যান বিশ্ব আসরের ফাইনালে। মাত্র 53 বলে তারা দলকে জয় পাইয়ে দেন। তখনও হাতে ছিল 67 বল। দুই অপরাজিত ব্যাটসম্যান মার্করাম করেন 23 আর হেন্ড্রিক্সের ব্যাট থেকে আসে 29 রান। যে চমক দেখিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে, টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে তার ধারের কাছেও যেতে পারেনি আফগানিস্তান। সেমিফাইনালে প্রোটিয়াদের বিপক্ষে রীতিমতো হতাশার জন্ম দেন রশিদ নবীরা। আফ্রিকান বোলিংয়ে কুপোকাত তারা। পাওয়ার প্লেতে 5 উইকেট হারিয়ে বড় সংগ্রহের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচে এসে মাত্র 56 রানে অল আউট রশিদ খানের দল। টি-20তে এটাই আফগানিস্তানের সর্বনিম্ন সংগ্রহ। ম্যাচ সেরা মার্কো জনসন এবং তাবরিজ শামসি 3টি করে উইকেট তুলে নিয়ে আফগানিস্তানের শিরদাঁড়া ভেঙে দেন। পরাগ আরমান, এটিএন বাংলা। 10 বছর পর টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে রাতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ইংল্যান্ডকে হারিয়ে 2014 সালের পর আবারও ফাইনাল খেলতে মরিয়া টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত 2014 সালের পর কখনো ফাইনাল খেলতে পারেনি। এবার সেই সুযোগটা হাতছাড়া করতে চান না রোহিত শর্মারা। এদিকে 2010 সালে টি-20 বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা জিতেছিল ইংল্যান্ড। 2022 সালে চ্যাম্পিয়ন হয় তারা। ম্যাচে রিজার্ভ ডে নেই। অতিরিক্ত 4 ঘন্টা 10 মিনিট সময় রেখেছে আইসিসি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। পার্টেক্স খেলার খবর। জয় দিয়ে কোপা আমেরিকা ফুটবল শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল মেক্সিকো। পেনাল্টি মিসের কারণে ভেনেজুয়েলার কাছে 1-0 গোলে হেরে মাঠ ছাড়তে হলো তাদের। অবশ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইনজুরির কারণে অধিনায়ক এডসন আলভারেজকে ছাড়াই মাঠে নামতে হয় মেক্সিকোকে। গোলশূন্য প্রথমার্ধ শেষে আক্রমণ প্রতি আক্রমণের এই খেলার 57 মিনিটে ভেনেজুয়েলাকে পেনাল্টি থেকে এগিয়ে দেন সলোমন রন্ডন। খেলার 87 মিনিটে গোল শোধের সুযোগও পেয়েছিল 2026 সালের বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো। কিন্তু অরবালিন পিনেদা পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মেক্সিকোকে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। শুধু পাঠ্য বই না পড়িয়ে শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ দিন, শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন। দেশের স্বার্থ রক্ষা করেই ভারতকে রেল ট্রানজিট দেবে বাংলাদেশ। জনস্বার্থ বিরোধী চুক্তি করে সরকার দেশটির কাছে জিম্মি, অভিযোগ বিএনপির। অভিযানের আগেই ঢাকার খামার থেকে সব গবাদি পশু সরিয়ে নিল সাদিক অ্যাগ্রো। মোহাম্মদপুর খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ। এবং দেশের রাসেলস ভাইপার সাপের বিশেষ পর্যাপ্ত প্রতিষেধক আছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে যাবার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।